যে এই যে নানান বিষয়ে আমরা মানে পরিষ্কারভাবে দেখলাম জামাতে ইসলামের ছাত্র শিবিরের সাথে একটা মতদৈন্যতা এই এনসিপির, এবং আপনি এটাও দেখলেন, এটাও আমি আপনাকে একটু দেখাতে চাই, সৌম্যর হত্যাকে কেন্দ্র করে সেখানেও কিন্তু আমরা একটা পোস্টার দিয়েছিলাম সাকিব, এই পোস্টারের নিচে আমাদেরকে গালি দিয়ে ভরিয়ে দিল। মানে বিষয়টা হচ্ছে আমরা দাবি চাইছি, মানে বিচার চাইছি, এটা একটা বিশাল অন্যায় করে ফেলছি আমরা। সৌম্যর বিচার, হত্যার বিচার দাবি করলাম কেন, এটা একটা বিশাল অন্যায় করেছি। মানে এই বট বাহিনী আমাদেরকে গালি দিয়ে হয়রান করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিজেও জানেন যে তার জানাজা, এবং জানাজাতে আমাদের এই মানে রাজার লোকরা অংশগ্রহণ করেনি, এটা নিয়ে একটা বিতর্ক হলো। সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি আমি একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই, এখানে অনেকগুলো বিষয়ের আপনি অবতারণা করেছেন। তো আমি সংক্ষেপে প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই, জামাতে ইসলামকে নিয়ে। আপনি দেখেন যে গোলাম আজম কি ছিল এটা জানার জন্য কিন্তু আমাদের খুব বেশি ঘাটার দরকার নেই। আপনার 1971 সালের অক্টোবর মাসের দৈনিক সংগ্রাম পত্রিকা, নভেম্বর মাসের দৈনিক সংগ্রাম পত্রিকা, এই 2টা মাসের সংগ্রাম পত্রিকা আপনি পড়েন, মানে যেটা জামাতের মুখপাত্র ছিল। নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে ইতিহাসের বই পড়ার দরকার নেই, আপনারা অনলাইনে গেলেই পাবেন যে 1971 সালের দৈনিক সংগ্রাম পত্রিকার অক্টোবর অক্টোবর মাসটাই পড়েন, 1 মাসের পত্রিকার প্রথম পাতাটা পড়েন, আর কিছু পড়া লাগবে না। তাহলেই জামাতে ইসলামের এই গোলাম আজম কি ছিল এটা আপনারা জেনে যাবেন। এই জন্য আর ওই যুক্তি তর্ক কিছু দেওয়ার প্রয়োজন নাই যে উইথ গোলাম আজম। তো এখন এই গোলাম আজম তিনি আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, তিনি পাকিস্তান চেয়েছিলেন, পাকিস্তানের পক্ষের মানুষ ছিলেন। তো এখন যখন বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তো আসলে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করা, মুক্তিযোদ্ধাদের অপমান করা, ইতিহাসকে অস্বীকার করার শামিল। কারণ গোলাম আজমের আবার কিসের বাংলা? গোলাম আজমের তো ছিল পূর্ব পাকিস্তান। ওই লোককে যদি এখন আপনি বলেন যে সে স্বাধীন বাংলা চেয়েছিল, এটা তো গোলাম আজম নিজেও তার কোনো বইতেই দাবি করেন নাই যে তিনি স্বাধীন বাংলাদেশ কখনো চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তান, এবং এই পূর্ব পাকিস্তান বজায় রাখার জন্য এমন কোনো কাজ নেই তিনি সেটা করেননি। তিনি তখন আমরা যেটা এখন রাজাকার বলি, ওই সময় পত্রপত্রিকায় লেখা তো রেজাকার। তো রেজাকারের তিনি ছিলেন কমান্ডার, এবং এই রেজাকার বাহিনীর প্রধান হিসেবে তিনি ওই সময় কি কি বক্তব্য দিয়েছিল, আমার তরুণ প্রজন্মের যে ভাইরা রয়েছেন বা যারা আমি জানি আমাকে এই কথাগুলো বলার কারণে সমালোচনা করবেন, কারণ আপনি জানেন যে অনলাইনে জামাত ইসলাম অত্যন্ত শক্তিশালী এবং তারা আমাকে গালি মেরে শেষ করে দেবে। তো তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো যে আমাকে গালি মারার আগে প্লিজ আপনারা 1971 সালের অক্টোবর মাসের দৈনিক সংগ্রাম পত্রিকার জাস্ট কয়েকটা ইস্যু পড়েন না, 30টা সংখ্যাই পড়ার দরকার নেই, 15টা সংখ্যাই পড়েন। তাহলেই বুঝতে পারবেন যে এই গোলাম আজম আমাদের এই দেশটা যাতে স্বাধীন না হয় তার জন্য এমন কোনো কূটচাল নেই, এমন কোনো কারসাজি নেই যে তিনি করেননি। আর যখন দেশটা স্বাধীন হয়ে গেল, এই দেশটাকে যাতে কেউ স্বীকৃতি না দেয়, তিনি নিজে বিভিন্ন দেশের সরকারের কাছে চিঠি লিখেছিলেন। ওইটাও কিন্তু ইতিহাসের দলিল বিভিন্ন পত্রপত্রিকাতে রয়েছে। তো যারা আসলে ইতিহাস জানেন না তারা মূর্খের মতো তো চিল্লাচিল্লি করবেনই, তারা জামাত ইসলামের পক্ষে কথা বলবেন। যেমনটি তার ছেলে, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, তিনি আয়নাঘরে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, আমান আজমি। আম, অতএব আমি তার সমালোচনা করতে চাই না, কিন্তু আমান আজমিও তো তার ফেসবুকে তার বাবার কথা বলতে গিয়ে তিনি কিন্তু এমন ভাবে তিনি গোলাম আজমের প্রশংসা করেছেন, এবং তার বাবাকে যারা খারাপ কথা বলে তাদেরকে তিনি ভারতের রয়ের দালাল বানিয়ে দিয়েছেন। তো আসলে এই ধরনের প্রতিক্রিয়া দেখাবার কোনো মানে নেই। কারণ আমান আজমিকে আমি শ্রদ্ধা করি, তিনি আয়নাঘরের বন্দী ছিলেন, নিপীড়িত ছিলেন, এবং তাকে যদি গোলাম আজমের সন্তান হিসেবে ট্রিট করা না হতো, আমি মনে করি তিনি সেনাবাহিনীর একেবারে সেনা প্রধান হওয়ার মতো যোগ্যতা আমান আজমির ছিল। তাকে ষড়যন্ত্র করে হাসিনা তাকে সেনাপ্রধান হতে দেয়নি, এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নেই। অত্যন্ত ক্যারিশম্যাটিক একজন পার্সন ছিলেন। তো তার মতো একজন ব্যক্তি যখন এসে তার বাবা, হ্যাঁ আমাদের বাবার প্রতি একটা সফট কর্নার আমাদের থাকি, কিন্তু আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমাদের ওটা বলতে হবে যে আমার বাপও যদি অন্যায় করে আমি সেটা বলতেও ছাড়বো না। তো আমান আজমি যদি সত্যিকার অর্থে বিবেকবান মানুষ হতেন তাহলে কিন্তু 71-এর ভূমিকার জন্য তিনি তার বাবার সমালোচনা করতেন। কারণ তিনি একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর সাবেক সদস্য, তার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করেছিলাম। যে কারণ সেনাবাহিনীর সদস্যরা তো আমাদের মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করেন, তারা এই দেশের জন্য জীবন দান করতে তারা প্রস্তুত। তো সেই সশস্ত্র বাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে আমান আজমি তার বাপকে ডিফেন্ড করতে গিয়ে তিনি এ ধরনের একটা স্টেটাস দিবেন, এটা আমি তার কাছে আশা করিনি। আমি এখানে একটু ছোট্ট করে যোগ করি সাকিব, আপনি জানেন যে আমাদের নইমুল ইসলাম খান, মানে
জঘন্যতম সাংবাদিক, জঘন্যতম ব্যক্তি, আমরা সবাই তাকে ঘৃণা করি শেখ হাসিনার তাবেদারি করার জন্য। উনিও কিন্তু উনার পিতাকে রাজাকার বলেছিলেন, মানে হ্যাঁ। ঠিক আছে, তাই না? কিন্তু আমান আজমি এটা বলতে পারলেন না, মানে উনার চেয়েও কি গ্রহিত ব্যক্তি আমান আজমির সাহেব কিনা, আমার প্রশ্ন এটা এখন। একদম, আপনি ভালো একটা পয়েন্ট এনেছেন। তো এখন বিষয় হচ্ছে কি যে দেখেন, এই জামায়াতে ইসলামী তারা আমাদেরকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, ইতিহাসের যে সত্য এটা তারা কখনো মুছতে পারবে না। এবং এই 71-এর যে তাদের অবদান, ভূমিকা, এটা নিয়ে তাদেরকে কিন্তু জাতির কাছে সবসময় প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ তারা আজ পর্যন্ত কখনো এই 71-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি দেশবাসীর কাছে। তো তারপরেও আমি বা আপনি, আমরা হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় কেন জামায়াত ইসলামের পক্ষে কথা বলেছি? আমরা কি কোনো ভুল করেছি? মোটেও ভুল করিনি। কারণ আমরা নিপীড়িত নির্যাতিতের পক্ষে কথা বলেছি। একদম জামায়াতে ইসলামী ছিল হাসিনার সময় সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত একটি দল। এবং তাদের যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা ছিল একটা জুডিশিয়াল কিলিং। কাদের মোল্লা, তিনি কোনো রাজাকার ছিলেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কোনো রাজাকার ছিলেন না। তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এক্স্যাক্টলি, এবং সত্য কথা, ওখানে কোনো ডিউ প্রসেস ফলো করা হয়নি। তো সেজন্য এক্স্যাক্টলি। আমরা তখন জামাতের সম্পর্কে আমরা যা বলেছিলাম, তাদের মজলুম নেতাদের সম্পর্কে যা বলেছিলাম, আমরা এখনো সেটা ওন করি যে আমরা যা বলেছিলাম ঠিক বলেছিলাম। এবং সবচেয়ে কিন্তু মজার এখন ব্যাপার সাকিব, আপনাকে স্মরণ করিয়ে দেই, আমরাই প্রথম অনলাইনে জামাতে ইসলামের প্রত্যেকটি অফিস খুলে দেওয়ার জন্য শেখ হাসিনাকে মানে আক্রমণের পর আক্রমণ করেছিলাম। আমাদের পিছনের ভিডিওগুলো দেখুন দর্শক, আপনারা দেখলে বুঝবেন, আমরাই সর্বপ্রথম মানে ঝড় তুলেছিলাম যে অবিলম্বে জামাতের প্রত্যেকটি কার্যালয় খুলে দিতে হবে, তালা খুলতে হবে। এবং আপনি ওই সময় জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার যে ছিল, সেটা ছিল ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ এবং বসুন্ধরার মালিক শাহ আলম, যিনি কথায় কথায়, এখনো ভিডিও ফুটেজ আছে, বলতেন কি, এই জামাত শিবির সারা খালি প্রতিদিন প্রতিটা ডিস্ট্রিক্টে খালি আগুন আর আগুন। বলতো না যে প্রতিটা ডিস্ট্রিক্টে খালি আগুন আর আগুন জ্বালায়। মানে ওর কথা শুরুই হতো জামাত শিবিরকে দিয়ে, যে জামাত শিবির মানেই খারাপ। এবং জামাত শিবিরের যত সমালোচনা আছে সব করতো এই বসুন্ধরা শাহ আলম। অথচ দেখেন জামাত ইসলাম কত বড় একটা মুনাফিক দল, যে এই বসুন্ধরা যখন তাদের মিডিয়া হাউসে 5ই আগস্টের পরে যখন জনগণ গিয়ে হামলা করলো, এই জামাতের আমির মিস্টার শফিক, তিনি সবার আগে গিয়ে তাদেরকে প্রোটেকশন দিলেন, ইসলামী ছাত্র শিবিরের ছেলে পেলেদেরকে দিয়ে, যে তোমরা এই ভূমিদস্যু শাহ আলমের মিডিয়া কমপ্লেক্সটাকে বাঁচাও, রক্ষা করো। কারণ কি? কারণ তিনি এই বসুন্ধরা আবাসিক এলাকাতে থাকেন, ডক্টর শফিক। তো এখন আপনি চিন্তা করেন যে কত বড় মুনাফিক এই জামাত ইসলামী, যে তারা যেই বসুন্ধরার দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল, যেই বসুন্ধরার মিডিয়াগুলো তাদেরকে সবচেয়ে বেশি সমালোচনা করেছিল, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তাদের মিডিয়াকে বাঁচাবার দায়িত্ব, ঠিকাদারি সবাই আগে নিল জামায়াত ইসলামী। তো এই জামাত ইসলামের কিন্তু এটাই চরিত্র। 71 সালেও তাদের যে চরিত্র ছিল, যে আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করেছিল। এবং আমাদের 5ই আগস্টে দেশটা যখন নতুন ভাবে স্বাধীন হলো, তখনও তাদের ওই মুনাফিকের চরিত্র কিন্তু আবার প্রমাণ হলো, যে তারা যেই বসুন্ধরা গ্রুপ তাদের পেছনে সবচেয়ে বেশি লেগেছিল, সেই বসুন্ধরা গ্রুপের সাথে তারা হাত মেলালো। তো এই মুনাফিকিটা তাদের কিন্তু একটা চরিত্রগত মজ্জাগত স্বভাব, এটা আমাদেরকে এক্স্যাক্টলি, বুঝতে হবে। এবং একদম এই সত্য কথা। কারণেই কিন্তু আপনি দেখেন জামাত ইসলামী তারা কিন্তু কোনো ট্র্যাকে নেই। এক সময় মনে হচ্ছে তারা বিএনপির বিরুদ্ধে, ইচ্ছা মতো বিএনপির সমালোচনা করছে। আবার দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে তারা লন্ডনে গিয়ে সাক্ষাৎ করলো, তখন মনে হলো আবার পরিস্থিতি ঠিক হয়ে গেছে। আবার 2 দিন পরে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আবার এক সময় মনে হচ্ছে তারা ছাত্রদের পক্ষে আছে, ছাত্রদের দলে এনসিপি কে নিয়ে তারা একসাথে হাসিনার আম, এই দলের নিষিদ্ধের দাবিতে তারা একসাথে গলা ফাটালো। আবার দেখা গেল কি, এই ছাত্রদের দলেরই প্রতিনিধি, এই মাহফুজ আলম উপদেষ্টা, তিনি কিন্তু আবার দেখা গেল জামাতকে সমালোচনা করছেন। অর্থাৎ কি দেখা যাচ্ছে, যে জামায়াতের একটা অস্তিত্বহীন অবস্থা, যে তারা এই কুলে থাকবো না ওই কুলে থাকবো, কোন কুলটা ধরবো এটাই তারা ধরতে পারে না বা ধরতে পারছে না। কারণটা কি? কারণ এদের তো কোনো চরিত্রই নাই। যার চরিত্র নাই সে তো জানে না যে আমি কোন বেটার সাথে ঘুমাবো। চরিত্রহীন নারী, তার তো অপশন টু মেনি থাকে, যে আমি কোনটা রেখে কোনটার সাথে ঘুমাবো। এখন জামাতের হচ্ছে অবস্থা ওই চরিত্রহীন একটা পুরুষের মতো। এবং সে এখন দেখতেছে যে আমি বিএনপির সাথে ঘুমাবো, নাকি আমি এনসিপির সাথে ঘুমাবো, না আমি কার সাথে ঘুমাবো, নাকি আমি বসুন্ধরা শাহ আলমের সাথে ঘুমাবো। এখন জামাতের অবস্থা হয়েছে ওইরকম। তো এইরকম একটা চরিত্রহীন মুনাফেক রাজনৈতিক দল, এদের পক্ষে যখন বট বাহিনী আমাকে বা আপনাকে গালাগালি করে, উই ফিল ভেরি প্রাউড। কারণ কি, আমরা তো এদের ইতিহাস সম্পর্কে জানি, এরা অতীতে কি ছিল, 71 সালে এদের ভূমিকা কি ছিল আমরা তো জানি। এবং পরিশেষে আমি শুধু একটা কথাই বলবো, যে এই জামাতে ইসলামের পক্ষে আমি বা আপনি গলা ধরেছিলাম ওই আওয়ামী লীগের শাসনামলের সময়,
এবং আমরা এটা নিয়ে কোনো রিগ্রেট নাই, কারণ যখনই কেউ নিপীড়িত, নির্যাতিত, মজলুম হবে, তার পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আর এখন সেই নিপীড়িত জামায়াতে ইসলামী যখন এই 5ই আগস্টের পরে এসে উল্টো নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়েছে, উল্টো মনে করছে যে মুই কোন হনুরে, আমরাই আগামী দিনের প্রধান বিরোধী দল হয়ে যাব, এবং হয়ে যাওয়ার জন্য আমরা যত ধরনের কারসাজি আছে করব, বসুন্ধরার সাথে হাত মেলাবো, এটা করব সেটা করব, তখন ওই জামাতকে আমরা সমর্থন দিতে পারি না, নৈতিকভাবে পারি না। এবং এই কারণেই Exactly. জামাতের আমরা যৌক্তিক সমালোচনা করছি, আগামীতেও করে যাব। আর এতে জামাতের বট বাহিনী আমাকে আপনাকে কতটুকু গালাগালি করলো, উই ডোন্ট কেয়ার। অনেক ধন্যবাদ আপনাকে সাকিব।